নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। দিশা দেখালেন মমতা, জোগালেন সাহস। নেতাজি ইন্ডোরের সমাবেশে যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে সরকারের ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। যোগ্যদের চাকরিতে যাতে কোনোভাবে ছেদ না পড়ে সেই বিষয়ে সরকার কি পদক্ষেপ করতে পারে তা শুনিয়ে আশ্বস্ত করলেন চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের। এবং যোগ্যদের পিছনে যে তাঁর সরকার সর্বতোভাবে রয়েছে তাও একরকম নিশ্চিত করলেন মমতা। সুপ্রিম কোর্টের নির্দেশে সম্প্রতি চাকরি গিয়েছে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। সেই নির্দেশ ঘিরেই আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে গত কয়েক বছর ধরে বিভিন্ন স্কুলে একসঙ্গে চাকরি করা যোগ্য ও অযোগ্য প্রার্থীরা। সুপ্রিম নির্দেশে অযোগ্যরা চাকরি হারালেও সরকার যে তাদের পাশে নেই তা ইতিমধ্যেই ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছে নবান্ন। এদিন নেতাজি ইন্ডোরের সমাবেশে কার্যত যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে সরকারের ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম নির্দেশে যোগ্যরা চাকরি হারালেও মানবিকতার খাতিরে সরকার যে তাদের রুটি রুজি বহালে বদ্ধপরিকর সেই নিয়ে বারে বারে আশ্বস্ত করেছেন মমতা। এবং তার জন্য সরকার কি পদক্ষেপ করতে পারে সেই নেগেটিভ পজিটিভ দুই সম্ভাবনার কথাও শুনিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ধরুন ক্লারিফিকেশনে বলে দিল না, চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না। আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে, কোনটা মাইনাস হতে পারে, কোনটা প্লাস হতে পারে। ইফ ইট ইজ মাইনাস, মাইনাসেরটা আমার না বলাই ভালো, আমার মাথায় কিছু আছে, আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে। তারপরেও সুপ্রিম কোর্টের ওপরে আস্থা রেখেছেন মমতা, কিন্তু সেই আস্থাও যদি মান্যতা না পায় তাহলে সরকার কি পদক্ষেপ করতে পারে ব্যাখ্যা করেছেন তাও। বাই চান্স যদি না দেয় তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে সরকার যে যোগ্যদের চাকরি বাঁচাতে মরিয়া এদিনের সমাবেশে সেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না, আপনার কাজ কে বারণ করেছে? আর এই নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। রাজ্য সরকার বললেও শীর্ষ আদালতে বাতিল শিক্ষক ও শিক্ষাকর্মীরা কিভাবে স্কুলে হাজিরা দেবেন, যদিও সেই পথও বাতলে দিয়েছেন মমতা। আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি। কি রিকোয়েস্ট? এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে 2 মাস বলেছে তো 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে। অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। চাকরি চালু রাখলে তা যে কেবলই স্বেচ্ছাশ্রম হবে না তাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে সরকার যোগ্যদের পাশে থাকবে বলে আশ্বাস মমতার। দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে, সম্মানের সাথে, আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব, আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। 26,000 কর্মরতের চাকরি যাওয়াকে কেন্দ্র করে বিরোধীরা খোলা জলে মাছ ধরতে নেমেছে বলে অভিযোগ তৃণমূলের। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মমতা প্রথম চোটেই সেই অস্ত্র ভোতা করে দিলেন বলে মত শাসক দলের একাংশের। কলকাতা টিভি। অযোগ্যতে মুখে কুলুপ,
যোগ্যদের প্রতি সহমর্মিতা। একদিকে সব রকমভাবে চাকরিহারাদের পাশে থাকার প্রতিশ্রুতি, অন্যদিকে চাকরি যাওয়ার পিছনে বিরোধীদের কলকাঠি নাড়ার অভিযোগ। আর তারপরেই চাকরিহারাদের সমাবেশে মমতার বক্তব্য ঘিরে ঊর্ধ্বমুখী রাজ্য রাজনীতির পারদ। যদিও শাসক বিরোধী অভিযোগ ও পাল্টা অভিযোগেই কেবল আটকে থাকেনি রাজনৈতিক চর্চা। বিজেপির কালীঘাট অভিযানের ডাকে শহরের এক্সাইড মোড়ে পুলিশ গেরুয়া ধস্তাধস্তিতে নতুন মাত্রায় নিয়োগ বিতর্ক। ভোটের মাঠে খেলার কথা নতুন নয়, রাজনীতির সাপলুডোয় খেলা হবে হুঁশিয়ারি গা সওয়া হয়ে গিয়েছে বঙ্গবাসীর। সেই খেলার কথাই এবার চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের সমাবেশে মুখ্যমন্ত্রীর মুখে। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। একই সঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার পেছনে চক্রান্ত চলছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই, সেই খেলাটা কে খেলেছেন? আর সেই চক্রান্তের বীজ পোঁতা যে সিপিএম এর জমিতে, সে কথাও খোলসা করতে ভোলেননি মমতা। বলছে 26-এ ভোটে পরাজয় হলে আমরা চাকরি করে দেব। আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি, এবং মনে রাখবেন, জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. চক্রান্ত প্রসঙ্গে সিপিএম এর সঙ্গে নাম না করে বিজেপিকেও একই বন্ধনীতে রেখেছেন মমতা। আইন আপনাদের সুরাহা করুক। আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো, আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন। এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো। চাকরি যাওয়া নিয়ে বিরোধীদের কাঠগড়ায় তোলায় মমতাকে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। পুরো ক্যাবিনেটটা জেলের ভেতরে যাবেন, ব্রাত্যবাবুকে আলাদা করে হাইপ দিয়ে কি লাভ? পুরো ক্যাবিনেটটা এরপরে জেলের ভেতরে থাকবে, চিন্তা নেই, অপেক্ষা করুন না। টাকা ফেরত এমনি পাবেন না। সবাই মিলে একটা গ্রুপ তৈরি করুন জেলায় জেলায়, তৃণমূল নেতাদেরকে বাড়ির দেয়ালে সামনে গাছের সামনে গাছের সাথে বাঁধুন, যে গাছ পাবেন তাতে বাঁধুন, বেঁধে উত্তম মধ্যম দিন, তবে এই টাকা ফেরত পাবেন, নচেত এই টাকা ফেরত পাবেন না। রাজ্য সরকারকে আলটিমেটাম দিয়েছেন বিরোধী দলনেতাও। চলতি মাসের 15 তারিখের মধ্যে রাজ্য সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যদের তালিকা জমা না দিলে 21শে এপ্রিল নবান্ন অভিযানের ডাক শুভেন্দু অধিকারীর। 15ই এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে 21 তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে। মমতার সভা থেকে বেরিয়ে যোগ্য চাকরিহারাদের একটা বড় অংশ বিধানসভার গেটে দেখা করেন বিরোধী দলনেতার সঙ্গে। অন্যদিকে কালীঘাট অভিযানের ডাক দিয়ে দক্ষিণ কলকাতায় বিক্ষিপ্তভাবে জড়ো হয় গেরুয়া কর্মী সমর্থকেরা। পুলিশ বাধা দিলে এক্সাইড মোড়ে ধুন্ধুমার বাঁধে। লকেট চট্টোপাধ্যায় সহ বেশ কিছু নেতাকে আটক করে পুলিশ। মুখ্যমন্ত্রীর কথায় ভরসা রেখে যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা আদৌ স্কুলে ফিরবেন কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন। কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সফল হলো না বিজেপির কালীঘাট চলো অভিযান। এক্সাইড মোড়ে জমা হতেই ছত্রভঙ্গ করে পুলিশ। আটক লকেট চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ সহ একের পর এক বিজেপি নেতা নেত্রী। লালবাজার নিয়ে যাওয়া হয় একাধিক নেতা কর্মীদের। 26,000 চাকরি বাতিলের প্রতিবাদ বিজেপির।
শুরুতেই শেষ বিজেপির কর্মসূচি, সফল হলো না বিজেপির কালীঘাট অভিযান। এক্সাইড মোড়ে এলেও জমায়েত শুরুর আগেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে আটক করে পুলিশ। দফায় দফায় বিজেপির কর্মী সমর্থকেরা জমায়েতের চেষ্টা করলেও ফুটওভার ব্রিজ ও এক্সাইড মোড়ে তাদেরকেও আটক করে পুলিশ। শেষ বেলায় যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ, বিজেপি নেতা তমঘ্ন ঘোষ সহ বেশ কয়েকজন জমায়েত শুরুর চেষ্টা করলে তাদেরও জায়গা হয় পুলিশের ভ্যানে। পুলিশের বিশাল বাহিনী টপকে এক্সাইড মোড়ই টপকাতে পারেনি গেরুয়া কর্মী সমর্থকেরা। এসএসসি মামলায় প্রায় 26,000 চাকরি বাতিলের প্রতিবাদে কালীঘাট চলো অভিযানের ডাক দেয় বিজেপির যুব মোর্চা। অভিযানের পূর্বসূচি মতো এক্সাইড মোড়ে লকেট পৌঁছতেই শুরু হয় উত্তেজনা। পুলিশের সঙ্গে কার্যত বচসাও হয় তাদের। পুলিশ আটক করে লকেট সহ একাধিক বিজেপি কর্মীকে। তাদের বেশিরভাগকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। এদিকে বিধানসভার বাইরে দাঁড়িয়ে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা। যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট 3 বছর সুযোগ দিয়েছিল, আপনি সেটা করেননি, আপনি অপরাধী। সব মিলিয়ে যে কর্মসূচির কথা বিজেপির তরফ থেকে ঢাক পিটিয়ে ঘোষণা করা হলো, সেই কর্মসূচি আদতে বাস্তবায়িতই করতে পারল না ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সংগঠন। ক্যামেরায় সুবীরের সাথে অরিত্র, কলকাতা টিভি। রামনবমীকে কেন্দ্র করে ধর্মীয় বিভাজনের রাজনীতিকে নস্যাৎ করে দিল তৃণমূল। হিংসার প্ররোচনা উড়িয়ে সৌভ্রাতৃত্বের রামনবমীর উদযাপনের সাক্ষী রইল বঙ্গবাসী। রবিবার শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়ল বাংলা। পথে তৃণমূল, ভেসে গেল গেরুয়া রাজনীতির চক্রান্ত। উপলক্ষ রামনবমী, নিশানা কিন্তু ধর্মীয় বিভাজন। রাজ্য জুড়ে ধর্মের দোহাই দিয়ে হিংসার আবহ নির্মাণ, এটাই ছিল বিজেপির রাজনৈতিক এজেন্ডা। গেরুয়া বাহিনীর সেই আপাত গোপন কর্মসূচির আঁচ পেয়ে রামনবমী পালনে পথে নামে তৃণমূল। একদিকে অতন্দ্র প্রহরা, অন্যদিকে যথাযথ নিষ্ঠার সঙ্গে রামনবমীতে অংশ নিল রাজ্যের শাসক দল। জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি থেকে সাধারণ কর্মীর অংশগ্রহণে বিজেপির হিন্দুত্বের আগ্রাসনের পরিকল্পনা মাঠে মারা গেল। গোটা রাজ্যে শান্তিতে পালিত হলেও রামনবমী। রামনবমীর শোভাযাত্রা থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিল তৃণমূল। কলকাতা থেকে জেলা সর্বত্র উৎসবের মেজাজে পালিত হলো এই হিন্দু পার্বণ। তাতে হাজির ছিলেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, পুর ও পঞ্চায়েত নানা স্তরের প্রতিনিধিরা। জনতার অংশগ্রহণের নিরিখে সংঘ পরিবারের জমায়েত হেসে গেল খড়কুটোর মতো। আদালতে নিষেধাজ্ঞা সত্ত্বেও সশস্ত্র মিছিল দেখা যায় গেরুয়া বাহিনীর। একদিকে প্রশাসনিক সতর্কতা, অন্যদিকে শাসক দলের নেতাকর্মীদের শোভাযাত্রায় জনতার অংশগ্রহণের প্রাবল্যে অপ্রাসঙ্গিক হয়ে পড়ল অস্ত্রের হুঙ্কার। রাজ্যের নানা জায়গায় মুসলমান সম্প্রদায়ের মানুষও পা মিলিয়েছেন রামনবমীর শোভাযাত্রায়। দুই সম্প্রদায়ের ভ্রাতৃত্বের এই অন্য নজিরে ভেস্তে গিয়েছে বিজেপির গেরুয়া সন্ত্রাসের ছক। স্বভাবতই হতাশ গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বলতে হয়নি, বাংলার মানুষই ফের মনে করিয়ে দিয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। কলকাতা টিভি। পাশ হয়ে গেছে ওয়াকফ বিল। রাষ্ট্রপতির সইয়ে তা এখন ওয়াকফ আইন। সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনের বিরোধিতায় একাধিক মামলা দায়ের। আইনে পরিণত হলেও মামলার গেরোয়ে ফেঁসে ওয়াকফ আইন। এদিকে রাষ্ট্রপতির টেবিলে এখনও পড়ে আছে বাংলার নারী সুরক্ষায় অপরাজিতা বিল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল। প্রশ্ন, কী কারণে এত দেরি সেই সব বিল পাশে? ওয়াকফ সংশোধনী আইন বিরোধিতায় গুচ্ছ মামলা দায়ের সুপ্রিম কোর্টে। মামলা তালিকাভুক্তির আশ্বাস শীর্ষ আদালতের। জমিয়াত উলামায়ে হিন্দের আইনজীবী কপিল সিব্বল দ্রুত শুনানির আর্জি জানান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে। একাধিক রাজনৈতিক দল, ব্যক্তি ও সংগঠনের তরফ থেকে এখনো পর্যন্ত 7টি মামলা দায়ের হয়েছে। 5 এপ্রিল আইনটিকে অনুমোদন দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওয়াকফ সম্পত্তির বিধি ব্যবহার সম্পর্কিত 1995 সালের ওয়াকফ আইনের সংশোধনী আনা হয়েছে। এই আইন দ্বারা ওয়াকফ কাউন্সিল, রাজ্য ওয়াকফ বোর্ড গঠন, চিফ এক্সিকিউটিভ অফিসার ও মোতোয়াল্লি নিয়োগ সংক্রান্ত নিয়ম ছাড়াও ওয়াকফ ট্রাইব্যুনালের ক্ষমতা ও এখতিয়ার নির্ধারিত হয়েছে। পুরনো আইন অনুযায়ী কোনো সম্পত্তি ওয়াকফ কিনা তা তদন্ত এবং ঘোষণা করার ক্ষমতা ছিল ওয়াকফ বোর্ডের। এই ব্যবস্থা সংশোধিত আইনে তুলে দেওয়া হয়েছে। এখন থেকে ওয়াকফ অফিসের হিসেব নিকেশ অডিট মারফত রাজ্য সরকার পেতে পারে। অডিট রিপোর্ট কেন্দ্রীয় সরকার এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নির্ধারিত অফিসারও পেতে পারেন।
রাষ্ট্রপতি সই করার পরে ওয়াকফ বিল আইনে পরিণত হলেও আপাতত আইনের গেরোয় ফেঁসে ওয়াকফ আইন। বিচারাধীন কোনো আইন কিভাবে কার্যকর হবে তা নিয়েও সংশয় থেকে যাচ্ছে। সংসদে কার্যত বিনা বিরোধিতায় ওয়াকফ বিল পাশ করিয়ে নেয় বিজেপি। আইনে পরিণত হওয়ার জন্য রাষ্ট্রপতির দরবারে তা যেতেই সেখানেও পাশ হয়ে যায় ওই বিল। এদিকে ধর্ষণ ও নারী সুরক্ষায় বাংলার অপরাজিতা বিল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল রাষ্ট্রপতির দরবারে বহুদিন ধরে আটকে। বারবার সেই নিয়ে রাষ্ট্রপতিকে জানালেও হিললে হয়নি ওই সব বিলগুলির। কিছুদিন আগে তৃণমূলের 10 সাংসদের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে দরবার করে এই বিল দ্রুত পাশ করানোর দাবিতে। এদিকে ওয়াকফ বিল এত দ্রুত পাশ হয়ে যাওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, যার জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। আর সেখানেই প্রশ্নের মুখে ওয়াকফ আইনের ভবিষ্যৎ। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। কুণাল কামরাকে নিয়ে অতি সক্রিয় মুম্বাই পুলিশ। তবে কমেডিয়ান ইস্যুতে সক্রিয় হলেও মুম্বাই পুলিশ নিষ্ক্রিয় বাকি বিষয়। কোর্টের ভৎসনার মুখে মুম্বাই পুলিশ। প্রশ্ন উঠছে, কোনো দলের চাপ আছে তাদের ওপর? একনাথ শিন্ডেকে গদ্দার বলার অভিযোগে কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে একের পর এক তলব পাঠাচ্ছে মুম্বাই পুলিশ। ইতিমধ্যেই 3 বার ডাকলেও হাজির হননি কামরা। 5 এপ্রিল বম্বে হাইকোর্টে তিনি আবেদন করেছেন যাতে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিল হয়। আদালত কি সিদ্ধান্ত নেবে সেটা বিচার ব্যবস্থার বিষয়, কিন্তু প্রশ্ন উঠছে একটি মন্তব্যের জন্য এতটা তৎপর মুম্বাই পুলিশ, অথচ অন্য একাধিক গুরুতর অভিযোগে তাদের ভূমিকায় বা কেন এত ঢিলেঢালা। 22 জানুয়ারি 2025 টোর্স ইনভেস্টমেন্ট কেলেঙ্কারিতে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় বম্বে হাইকোর্ট মন্তব্য করে পুলিশ তাদের দায়িত্ব পালন করেনি। 10 জানুয়ারি এনসিপি নেতা বাবা সিদ্দিকীর ছেলে জিশান অভিযোগ করেন তার বাবার রহস্য মৃত্যুর তদন্তে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে। তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। মুম্বাইয়ের চিরাগনগর থানা, যেখানে এক সাধারণ নাগরিকের অভিযোগ নিয়ে কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। রাজ্য মানবাধিকার কমিশন জানুয়ারির শেষের দিকে নির্দেশ দেয় 27 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। অবৈধ হকারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় জুলাই 2024 বম্বে হাইকোর্ট একযোগে ভৎসনা করে মুম্বাই পুলিশ এবং বিএমসিকে। অর্থাৎ যেখানে শাসক শিবিরের অস্বস্তি সেখানে পুলিশের টার্গেটেড অ্যাকশন, আর যেখানে সাধারণ মানুষ বা বিরোধীদের প্রশ্ন সেখানে রহস্যজনক নিরাপত্তা। কুণাল কামরার কণ্ঠরোধে সক্রিয়তা, অথচ হাজারো নাগরিক অভিযোগে নিশ্চুপ মুম্বাই পুলিশ। এই দ্বিচারিতা কি শুধুই কাকতালীয়, নাকি রাজনৈতিক চাপে পাল্টাচ্ছে পুলিশের গতি প্রকৃতি? এই প্রশ্ন এখন আদালতে নয়, জনমানুষেও ছড়িয়ে পড়ছে। গদ্দার বলার অপরাধে তলব, কিন্তু গডফাদারদের নিয়ে তদন্তে নিষ্ক্রিয়। এই ছবি কি আজকের শিন্ডে শিবসেনা বিজেপির আমলের মুম্বাই পুলিশের? কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।